প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ের পর্ব 1, কিভাবে শেয়ার ইস্যু করা হয় এবং শেয়ার সংক্রান্ত প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেগুলি যদি না দেখে থাকো, সেগুলি অন্যান্য বিষয়গুলি জানার জন্য, সেগুলি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করবে এবং এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো এবার আসি আমাদের সর্বপ্রথমে শেয়ার কি বিষয়টা যদি আলোচনা করি, তাহলে লক্ষ্য করলে দেখতে পাই শেয়ার কি, তাই না? তো শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ মূলধনের যে ক্ষুদ্রতম একক বা অংশ তাকে শেয়ার হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন লক্ষ্য করি, একটি কোম্পানির মোট শেয়ার মূলধন হচ্ছে 20 লাখ টাকা, অর্থাৎ একটি কোম্পানি 20 লক্ষ টাকা শেয়ার মূলধন নিয়ে গঠিত। এখন মোট শেয়ারের সংখ্যা যদি 2 লক্ষ হয়, প্রশ্ন হচ্ছে শেয়ার প্রতি মূল্য কত, তাই না? তাহলে 2 লক্ষ শেয়ারের মূল্য যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে একটা শেয়ারের মূল্য কত? তাহলে এখানে লক্ষ্য করি, এক্ষেত্রে শেয়ারের প্রতি মূল্য হবে 10 টাকা। কিভাবে হলো? এই যে আমরা এই 20 লক্ষ টাকাকে যদি 2 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এই 10 টাকা হবে। অর্থাৎ এই 20 লক্ষ মোট আমাদের শেয়ার মূলধন, এই শেয়ার মূলধনের টাকাকে যদি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ মোট 2 লক্ষ শেয়ার আমার যদি হয়, তাহলে এক একটা শেয়ারের মূল্য হবে 10 টাকা। তো এবার আসি আমাদের মূলধনের শ্রেণী বিভাগ, অর্থাৎ শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই নিবন্ধিত বা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন, বিলিকৃত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন এবং এই যে অনাদায়ী তলব, সংরক্ষিত মূলধন এবং অনগদী মূলধন। তো এই মূলধনের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা যদি লক্ষ্য করি, বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখতে পাই প্রথমত নিবন্ধিত মূলধন বা অনুমোদিত শেয়ার মূলধন বলতে কি বুঝি, তাই না? কোনো কোম্পানি গঠিত হওয়ার সময় যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে সর্বোচ্চ যে পরিমাণ শেয়ার বিলি করে অর্থ সংগ্রহ করবে, সেই যে শেয়ারের পরিমাণকে শেয়ার মূলধন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন লক্ষ্য করি, আমরা যদি উদাহরণ দেখতে চাই, পরিমেল নিয়মাবলী, পরিমেল বন্ধ অনুযায়ী বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী মূলধনের পরিমাণ নিবন্ধিত হয়ে থাকে। অর্থাৎ একটা কোম্পানি যখন গঠন করা হয়, তখন নিবন্ধিত মূলধন বা অনুমোদিত মূলধন উল্লেখ করা হয়। যেমন লক্ষ্য করি, দেশ কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত, তাহলে এখানে শেয়ার মূলধনের পরিমাণ কত হবে, তাই না? তো এই ক্ষেত্রে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধনের পরিমাণ হবে এই 1 লক্ষ শেয়ার ইন্টু 10 টাকা সমান 10 লক্ষ টাকা। অর্থাৎ একটি কোম্পানি যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হবে বা রেজিস্ট্রি করবে কোম্পানিটা, সেটি হচ্ছে অনুমোদিত বা এই নিবন্ধিত মূলধন। তো এবার আসি ইস্যুকৃত শেয়ার মূলধন বলতে কি বুঝি, তাই না? তো এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিলি করা হয়, বিলি করার উদ্দেশ্যে ইস্যু করা হয়, সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। অর্থাৎ মনে করি আমি আমার মোট যে মূলধন ছিল তার মধ্যে একটি নির্দিষ্ট অংশ জনগণের মাঝে বিক্রি করব, তাহলে যে অংশটুকু বিক্রি করার উদ্দেশ্যে আমি পেপারে বিজ্ঞাপন দিব, সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। যেমন এখানে দেশ কোম্পানি লিমিটেড এই 1 লক্ষ শেয়ার নিয়ে গঠিত, তাহলে এটা হচ্ছে অনুমোদিত মূলধন, যার মধ্যে 80,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে এই আবেদনপত্র আহ্বান করে। অর্থাৎ লক্ষ্য করি 1 লক্ষ শেয়ার ছিল মোট অনুমোদিত মূলধন, সেই অনুমোদিত মূলধনের অংশ হতে 80,000 শেয়ার বিক্রয়ের জন্য পেপারে বিজ্ঞাপন দিল। তাহলে এই যে 80,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, এটি হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন। এক্ষেত্রে ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত হবে? তাহলে এই তথ্যের ক্ষেত্রে ইস্যুকৃত মূলধনের পরিমাণ হবে এই 80,000 শেয়ার ইন্টু 10 টাকা। এই যে 80,000 শেয়ার ইন্টু 10 টাকা সমান 8 লক্ষ টাকা। তাহলে আমার অনুমোদিত মূলধন ছিল 1 লক্ষ শেয়ার ইন্টু 10 টাকা, 10 লক্ষ টাকা। তার মধ্যে হতে আমার ইস্যুকৃত মূলধন হলো 80,000 শেয়ার ইন্টু 10 টাকা। 80,000 শেয়ার ইন্টু 10 টাকা সমান 8 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি
বিলীকৃত মূলধন, তাই না? বিলীকৃত মূলধনটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধনের যে অংশ জনগণের মাধ্যমে বিক্রি করা হয়, জনগণের মধ্যে বন্টন করা হয়, সেটা হচ্ছে বিলীকৃত মূলধন। যেমন লক্ষ্য করি, কোম্পানি ৭০,০০০ আবেদনপত্র পেল। কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিয়েছি সেখানে কিন্তু আমরা ৮০,০০০ শেয়ার ইস্যু করেছিলাম, তাই না? ৮০,০০০ শেয়ারের মধ্য হতে জনগণ শেয়ার কেনার জন্য আবেদন করেছে, ৭০,০০০ শেয়ার আবেদন পত্র জমা পড়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই ৭০,০০০-এর বেশি কিন্তু বিক্রি করতে পারবো না। তাহলে এই যে ৭০,০০০ শেয়ার আমরা বিলি করব, এটি হচ্ছে বিলীকৃত মূলধন বা আবন্টিত মূলধন। এক্ষেত্রে আমাদের এই ৭০,০০০ শেয়ার ইন্টু এক একটা শেয়ারের মূল্য 10 টাকা, সেজন্য ৭০,০০০ শেয়ার ইন্টু 10 দিয়ে গুণ করে টাকা হবে 7 লক্ষ টাকা। তাহলে আমরা এই তথ্যের আলোকে বলতে পারি যে আমাদের অনুমোদিত মূলধন ছিল কত? 10 লক্ষ টাকা, প্রথমে দেখাইছি। তারপরে ইস্যুকৃত মূলধন কত ছিল? 8 লক্ষ টাকা, দ্বিতীয় স্টেপে দেখাইছি। এবং শেষে আদায়কৃত মূলধন হচ্ছে, বিলীকৃত মূলধন হচ্ছে আমার 7 লক্ষ টাকা, তাই না? তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম অনুমোদিত মূলধনের চেয়ে ইস্যুকৃত মূলধন বেশি হবে না, সমান হবে অথবা কম হবে ইস্যুকৃত। আবার ইস্যুকৃত মূলধনের চেয়ে বিলীকৃত মূলধন বেশি হবে না। ইস্যুকৃত মূলধনের চেয়ে বিলীকৃত মূলধন কম হতে পারে বা সমান হতে পারে, কিন্তু এই ইস্যুকৃত মূলধনের চেয়ে এই বিলীকৃত মূলধন বেশি হবে না, বিষয়টি মনে রাখবো। এবার আসি আমরা আদায়কৃত শেয়ার মূলধন বলতে কি বুঝি। তো আদায়কৃত মূলধন শেয়ার মূলধন হচ্ছে বিলীকৃত শেয়ারের মধ্য হতে যে পরিমাণ শেয়ারের অর্থ আদায় করা হয়, টাকা কালেকশন হয়, সেটাকে বলা হয় আদায়কৃত মূলধন। যদিও এখন বর্তমানে এই পূর্বে এক সময় কিস্তির মাধ্যমে যদি শেয়ার বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে আমাদের আদায়কৃত মূলধনের সূত্র হচ্ছে তলবকৃত মূলধন মাইনাস অনাদায়ী মূলধন। অর্থাৎ আমরা যে পরিমাণ টাকা চেয়েছিলাম তার থেকে অনাদায়ী তলব বা বকেয়া তলব বাদ দিলে আমাদের যে টাকা হয় সেটাকে বলা হবে আমাদের এই, বিশেষ করে আমি একটু ব্যাকে যাচ্ছি, আদায়কৃত মূলধন, তাই না? তবে বর্তমান ক্ষেত্রে আমাদের এই আধুনিক যে সিস্টেম ডিএসসিতে আমরা যে লেনদেন হয়, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিস্তিতে শেয়ার বিক্রয়ের সুযোগ নাই। সেজন্য এই আদায়কৃত মূলধন অপশনটা এখন তোমরা খুব কমই তোমাদের বইতে দেখতে পাবে। তারপরও বিষয়টি আমাদের জানা উচিত, সেজন্য আমি আলোচনা করলাম যে আদায়কৃত মূলধন সমান তলবকৃত মূলধন মাইনাস অনাদায়ী তলব। এবার আমরা অনাদায়ী তলব বলতে কি বুঝি একটু আলোচনা করি। অনাদায়ী তলবটা হচ্ছে যদি শেয়ারের অর্থ জনগণের নিকট কিস্তিতে আদায় করি, তাহলে তলব করার পরে মানে চাওয়ার পরে যদি টাকা না পাওয়া যায় বা ফেইলর হয় টাকা দিতে, ব্যর্থ হয় টাকা দিতে, তাহলে যে অপরিশোধিত থাকলো, বকেয়া থাকলো, এই সিস্টেমটাকে বলা হয় অনাদায়ী তলব। যেমন বর্তমান বাজারে, যে আমি আবার বলছি, বর্তমান বাজারে কিস্তিতে শেয়ার আদায় করা হয় না, সেই জন্য এই অনাদায়ী তলব কথাটা বর্তমানে তোমাদের বইতে হয়তো থাকতেও পারে, নাও পারে, কিন্তু বিষয়টা আমাদের জানা উচিত। কিছু কিছু বইতে দেখেছি অনাদায়ী তলব সম্পর্কে বলা আছে। সেজন্য অনাদায়ী তলব হচ্ছে আমাদের টাকা আদায় করার সময় যে পরিমাণ টাকা কম পাওয়া যায় তাকে বলে অনাদায়ী তলব। এবার আসি আমরা সংরক্ষিত মূলধন বলতে কি বুঝি, তাই না? লক্ষ্য করি, কোম্পানি বিলীকৃত মূলধনের যে অংশ কোম্পানি অবসায়নের পূর্বে বা কোম্পানি বিলোপ সাধনের পূর্বে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে যে তলব করা হবে না, অর্থাৎ টাকা চাইবে না, যে পরিমাণ টাকা চাওয়া হবে না কখনো কোম্পানি বিলোপ সাধনের পূর্বে, সেই পরিমাণ মূলধনকে বলা হয় সংরক্ষিত মূলধন। এবার আসি অনগদী মূলধন। অনগদ মূলধন হচ্ছে নগদ অর্থ ব্যতীত অন্য কোনো প্রতিদানের বিনিময়ে যদি শেয়ার বিক্রি করা হয় বা বিলি করা হয় তাকে অনগদী মূলধন বলে। যেমন লক্ষ্য করি, আমরা অনেক সময় এই বোনাস শেয়ার ইস্যু করলাম, তাহলে বোনাস শেয়ার ইস্যুর ফলে কিন্তু শেয়ার ক্যাপিটালের পরিমাণ বেড়ে যায়। যেমন আমার যদি 10 লক্ষ টাকা মূলধন হয়, সেই 10 লক্ষ টাকার উপরে যদি আমি 10% স্টক ডিভিডেন্ড দিই, তাহলে আমার আরো 10% বেড়ে যাবে। অর্থাৎ পরবর্তী বছরে আমার এই বোনাস শেয়ার সমন্বয় করার পরে আমাদের এই আদায়কৃত বা বিশেষ করে পেইড আপ ক্যাপিটাল হবে 11 লক্ষ। অর্থাৎ বোনাস শেয়ার হচ্ছে নগদ অর্থের বিনিময়ে যদি শেয়ার বিলি করা হয়, লভ্যাংশের বিপরীতে নগদ অর্থের বিনিময়ে বিপরীতে যদি শেয়ার দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় বোনাস শেয়ার। বোনাস শেয়ার একটি
অনগদী মূলধন হিসেবে গণ্য, কারণ বোনাস শেয়ারের ফলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু নগদ টাকা ব্যয় করার প্রয়োজন হয় না। তো এবার আসি আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত প্রয়োজনীয় হিসাব সমূহ। শেয়ার ইস্যু করতে হলে আমাদের কি কি করার প্রয়োজন হয়? আমরা যখন অঙ্ক করব প্র্যাকটিক্যালি পরীক্ষার হলে, বা আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করব দ্বিতীয় পত্রের এই অধ্যায়ে, তখন আমাদের কি কি করা লাগে এই বিষয়টা জানা উচিত, তাই না? আমাদের উদ্দীপকের আলোকে তথ্য থাকবে কিছু, সেই তথ্যের আলোকে আমাদের প্রথমে জাবেদা করতে পারবে। তো জাবেদার সাধারণ জাবেদার ছক আমরা সবাই পারি। ফার্স্ট ইয়ারে আমরা যখন পড়েছি তখন তো সাধারণ জাবেদা পারে না এরকম কোনো শিক্ষার্থী পাওয়া দুষ্কর হবে, তাই না? সবাই আমরা জাবেদা ছক অঙ্কন পারি, এবং এইখানে আমরা সাধারণ জাবেদা শেয়ার ইস্যু সংক্রান্ত সাধারণ জাবেদা করতে হবে। আর কি কি করতে হবে দেখি, তারপরে আমরা যখন অঙ্ক করবো আরো বিস্তারিত আলোচনা করব। এবার আসি ব্যাংক হিসাব। ওই সাধারণ জাবেদা দেখে আমাদের একটি ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, যেটি খতিয়ান হিসেবে গণ্য হিসাব। এখানে আমরা টি ছক খতিয়ানও করতে পারি, আবার চলমান যে ছক খতিয়ানও করতে পারি। তবে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কে সাধারণত টি ছক ব্যবহার করেছে, অবশ্য আমরা দুইভাবে শিখবো। তো টি ছক খতিয়ানে আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8টা ঘর থাকে, তাই না? আমরা টাকা কিভাবে লিখবো? মনে করি ডেবিট দিকে হবে আমাদের শেয়ার আবেদন হিসেবে, আমি একটি কাল্পনিক তথ্য লিখছি, শেয়ার আবেদন বলে 10 লক্ষ টাকা। তারপরে আমরা কি করব? এই দুই দিকে দাগ দিব। মনে করি ডান দিকে আমার কোনো টাকা নাই, একটি মাত্র টাকা আছে 10 লক্ষ টাকা, তার বিপরীতে নাম হয়েছে শেয়ার আবেদন। আমি একটি কাল্পনিক তথ্য দেখাচ্ছি, যখন অঙ্ক করবো তখন আরো ভালো বুঝতে পারবো, আমরা ব্যবহারিক সমস্যা দেখাবো, কিন্তু আমি একটি কাল্পনিক তথ্য দেখাচ্ছি কিভাবে টি ছক জের করতে হয়। তো মনে করে বাম দিকে আমরা একটা টাকা আছে, ডান দিকে কোনো টাকা নাই, দুই দিকে দাগ দিয়েছি। এবার বাম দিকের এই 10 লক্ষ টাকা নিচে লিখবো, তারপর এই 10 লক্ষ টাকা ডান দিকে নিয়ে যাব। এই 10 লক্ষ টাকা এখানে লিখেছি, এটা আবার ডান দিকে নিয়ে গেছি। দুই দিকে আমরা ডাবল দাগ দিব। ডাবল দাগ দেওয়ার পরে উপরে তো ফাঁকা স্থান, তো আমরা জানি যে টি ছক খতিয়ান সম্পূর্ণ করার জন্য, ব্যালেন্স করার জন্য এই টাকা দুই দিকে সমান করতে হলে উপরে লিখতে হবে, তাহলে দুই দিক সমান হবে। সেজন্য এই টাকাটাই ফাঁকা স্থানে লিখবো। এই যে ফাঁকা স্থানে 10 লক্ষ টাকা লিখলাম, এখানে লিখবো ব্যালেন্স সিডি, এবং এই টাকাটা বামে লিখবো ব্যালেন্স বিডি। তো এই ক্ষেত্রে তারিখের ঘর যদি তারিখ অঙ্কের মধ্যে থাকে তাহলে তারিখ লিখবো, না থাকলে লিখবো না। তোমরা শেয়ার ইস্যু অঙ্ক যখন প্র্যাকটিস করবে তখন দেখবে অধিকাংশ অঙ্কে তারিখ নাই, যদি না থাকে লিখবো না, থাকলে লিখবো তারিখ। তো এইভাবে আমরা টি ছক খতিয়ান প্রস্তুত করতে পারি এই শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে। তো এবার আসে আমাদের চলমান, আধুনিক চলমান জের ছকের ক্ষেত্রে। আমরা চলমান জের ছকে জানি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা বা সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে আধুনিক চলমান জের ছকের খতিয়ানের ছক। ব্যাংক হিসেবে আমরা ছক অঙ্কন করতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে যদি আমরা একটা আইটেম লিখতে চাই শেয়ার আবেদন নামে, তো আমি কাল্পনিক তথ্য যে শেয়ার আবেদন নামে আমি ডেবিট দিকে টাকা লিখলাম মনে করি, তাহলে আমার, আর যেহেতু চলমান জের ছক, এখানে আর ব্যালেন্স সিডিবিডি এগুলো কিন্তু লেখা লাগবে না। এখানে এই যে কোন দিকে টাকা আছে, শেয়ার আবেদন বলে ডেবিট দিকে টাকা না, তাহলে যেহেতু ডেবিট দিকে 10 লক্ষ টাকা আছে, এই ডেবিটের 10 লক্ষ টাকা ডেবিটে চলে যাবে, অর্থাৎ এই ডেবিটের 10 লক্ষ টাকা ডেবিট দিকে চলে যাবে। এক লাইনে আমার এই চলমান জের ছকে ব্যাংক হিসাব সম্পন্ন করা সম্ভব হবে। এইভাবে আমরা টি ছক এবং চলমান জের ছক ব্যবহার করব যখন আমরা অঙ্ক করব। পরের ক্লাসে বা আজকের ক্লাসে একটি দুটি অঙ্ক করে আমি দেখাবো, তখন আরো ভালো বুঝতে পারবো এই টি ছক কিভাবে প্রস্তুত করতে হয় এবং জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। তো এবার আসি আমরা বিশেষ করে তিনটা বিষয় মেন, বিশেষ করে এই শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাবেদা, 2 নাম্বার ব্যাংক হিসাব, 3 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এই তিনটা বিষয় আমাদের বিশেষ করে কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়গুলি আমরা পরবর্তীতে জানবো। কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা জানি বিবরণ টাকার ঘর 3টা টানলেও হয়, আবার 2টা টানলেও হয়। অঙ্কের প্রয়োজনে আমাদের শেয়ার ইস্যুর ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কে 2টা টাকার ঘর টানার প্রয়োজন হয়, তাই আমরা 2টা টানলেও পারবো, 3টা টানলেও পারবো, কিন্তু 2টা টানবা সমস্যা নেই, টাকার কলাম 2টা টানলেও হবে। আমরা কিছুক্ষণ পরে যখন অঙ্ক করবো তখন আরো ভালো বুঝতে পারবো। এখানে এই আর্থিক অবস্থার বিবরণী ছক এখানে 2টা টানলেও হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবেদার নিয়ম আছে সেগুলো একটু আলোচনা করব, তারপরে আমরা অঙ্ক শুরু করব, তাই না? আমাদের জাবেদার নিয়মটি যদি আলোচনা করি, আমরা জানি শেয়ারের টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জমা হয়। সেজন্য যখন 1 নাম্বার, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যাবে তখন আমরা জাবেদা করব, যেহেতু ব্যাংকে টাকাটা জমা হবে, তাই না? সেজন্য জাবেদা হবে এই যে জাবেদার ছক অঙ্কন করে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখবো কোম্পানির জাবেদা, তাই না? তারপর আমরা কি করব, শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে। কোথায় জমা হচ্ছে? ব্যাংকে।
সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর কিসের টাকা জমা হচ্ছে, হিসাব খাতের নামটা কি, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব প্রতিটি ড্যাশ টাকা হিসাবে ড্যাশ শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। ব্যাখ্যা কিন্তু লিখতে হবে শেয়ার ইস্যুর ক্ষেত্রে, দুইটা অথবা তিনটা জাবেদা করার প্রয়োজন হয়, সেজন্য ব্যাখ্যা অবশ্যই লিখতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে ব্যাখ্যা কিভাবে লিখবো, কয়েকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে এবং আমার এই ক্লাসটি যদি ভালো মতো দেখো তাহলে ব্যাখ্যা লিখতে পারবে। আমি আবারও বলি, এই যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তুমি বইয়ের তোমরা যদি 10টা অঙ্ক দেখো তাহলে 10টার মধ্যে প্রায় 8 থেকে 8টা অঙ্কেই অথবা প্রায় প্রত্যেকটা অঙ্কেই এই জাবেদাটা প্রথমে হয়, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হচ্ছে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাই একটা জাবেদা আমরা ভালোভাবে মনে রাখলেও তো একটা জাবেদা অন্তত পারা যায়, তাই না? সেজন্য আমরা এই জাবেদাটা অবশ্যই মনে রাখবো। প্রথম জাবেদা হবে শেয়ার ইস্যুর ক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার আসি, আমাদের অনেক সময় দেখা যায় আমরা যা ইস্যু করেছিলাম তার চেয়ে অতিরিক্ত আবেদনপত্র জমা পড়ে। তাহলে অতিরিক্ত আবেদনের পত্র যদি জমা পড়ে তাহলে সেই টাকা আমাদের ফেরত দেওয়ার প্রয়োজন হবে, তাই না? আমি একটি নির্দিষ্ট শেয়ার বিক্রির জন্য পেপারে বিজ্ঞাপন দিলাম, আমি যদি বেশি টাকা পাই তাহলে সেই বেশি টাকাটা তো ফেরত দিতে হবে, তাহলে ফেরত দেওয়ার সময় আমার কিন্তু ব্যাংকে টাকা কমে যাবে। সেজন্য আমরা দ্বিতীয় জাবেদাটা হবে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের ক্ষেত্রে জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট। প্রথম জাবেদায় যে টাকাটা পাবো সেই টাকাই এখানে বলবে। আমি আবারও বলছি, প্রথম জাবেদায় যে পরিমাণ টাকা শেয়ার আবেদনে লিখবো, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি প্রথম জাবেদাটা, সেই টাকাটা লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবার আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম তার বেশি তো বিলি করতে পারবো না, সেজন্য যে পরিমাণ শেয়ার ইস্যু করেছিলাম সেই পরিমাণ টাকা আমাদের বলবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, এখানে কিন্তু টাকা লেখার সময় শিক্ষার্থীদের একটু কনফিউশন হয়, প্রবলেম হয়। আমরা শেয়ার আবেদনে লিখবো 1 নাম্বার জাবেদা দেখে, যে টাকা আছে শেয়ার আবেদনে ওইটাই লিখবো। শেয়ার মূলধন হিসাবে লিখবো আমাদের এই শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট, যদি বেশি না থাকে তাহলে ওই টাকাটাই লিখবো। এবার আমরা এই যে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো ব্যাখ্যা লিখবো। এখন অনেক সময় দেখা যায় শেয়ার আবেদনের অর্থ বেশি অতিরিক্ত পাওয়া গেলে তখন কি হবে, এখানে ভালো করে লক্ষ্য করি, আমরা যা ইস্যু করেছিলাম তার চেয়ে যদি বেশি পাই সেই টাকাটা আমরা ফেরত দেব, ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাই না? পাওয়ার জন্য যেমন ব্যাংক হিসাব ডেবিট হবে শেয়ারের টাকা পাওয়ার জন্য, অনুরূপভাবে শেয়ারের টাকা যদি আমরা ফেরত দিই শেয়ার হোল্ডারদের, যাদেরকে শেয়ার দিতে পারবো না তাদেরকে তো ফেরত দিব, ফেরত দিলে আবার ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা শেয়ার আবেদনের অর্থ বেশি পাওয়া গেলে এবং উক্ত অর্থ ফেরত দেওয়া হলে জাবেদা করব শেয়ার আবেদন ডেবিট। শেয়ার আবেদন ডেবিট লিখবো আমরা প্রথম জাবেদায় যা লিখেছিলাম তাই। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট লিখবো আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করেছিলাম, যে পরিমাণ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছিলাম সেই ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে ফেস ভ্যালু টাকা দিয়ে গুণ করে, আসল মূল্য দিয়ে গুণ করে এখানে বলবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং আমরা যে অতিরিক্ত পেয়েছিলাম, এই যে বলা আছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, তাহলে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত যদি দিই সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, যে পরিমাণ টাকা ফেরত দিব, কেননা ফেরত দিলে ব্যাংকে টাকা কমে যায়, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমি আবারও বলি, এই জাবেদাটাই ম্যাক্সিমাম অঙ্কে থাকে, কেননা এখন বর্তমানে অধিকাংশ দেখা যায় যে ওভার সাবস্ক্রাইব হয়, অর্থাৎ আমরা যে পরিমাণ শেয়ার বিক্রি করার জন্য পেপারে বিজ্ঞাপন দিই তার চেয়ে বেশি আবেদনপত্র জমা পড়ে, সেই জন্য বেশি যদি আবেদনপত্র জমা পড়ে সেটা ফেরত দেওয়ার জন্য জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা মূলধন লিখবো ইস্যুকৃত শেয়ারের মূল্য, শেয়ার মূল্য যত টাকা হবে, আর ব্যাংকে লিখবো যতটি শেয়ার ফেরত দিব। ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ আংশিক ফেরত, শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, ব্যাখ্যায় এইভাবে লিখবো। এবার আসি আমরা শেয়ার অধিহার যদি থাকে, তাই না? আচ্ছা, অধিহার বিষয়টা একটু জানা উচিত আমাদের। অধিহার হচ্ছে আমরা শেয়ারের প্রকৃত মূল্য অপেক্ষা, শেয়ারের ফেস ভ্যালু অপেক্ষা অতিরিক্ত যে মূল্যে বিক্রি করি প্রথমে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হয় সেটাকে বলা হয় এই শেয়ার অধিহার, যার ইংরেজি হচ্ছে শেয়ার প্রিমিয়াম। শেয়ার অধিহার একটি মালিকানা সত্ত্বের অংশ, সেজন্য শেয়ার অধিহার হিসাব জাবেদায় ক্রেডিট হবে। তো লক্ষ্য করি আমাদের এই অধিহারের জাবেদাটা 2 নাম্বার জাবেদায় হবে। 1 নাম্বার জাবেদাটা প্রথমেই আমি দেখিয়েছি জাবেদার নিয়মে যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট,
কিন্তু যদি অধিহার থাকে তাহলে দ্বিতীয় জাবেদাটা করব কিভাবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখবো 1 নম্বরের জাবেদায় যে টাকা লিখেছিলাম। আমি আবারও বলি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখবো 1 নম্বর জাবেদায় আমরা যে টাকার পরিমাণ লিখেছিলাম শেয়ার আবেদনে। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাবে ক্রেডিটে টাকা লিখবো আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করেছিলাম বিক্রয়ের উদ্দেশ্যে, বা যে পরিমাণ শেয়ার আমি বিলি করব সেই বিলিকৃত শেয়ারের সংখ্যা দিয়ে প্রকৃত মূল্য দিয়ে গুণ করে, প্রকৃত মূল্য মানে কি আসল মূল্য দিয়ে গুণ করে আমরা শেয়ার মূলধনে লিখব। এবং শেয়ার অধিহারে লিখব যতটি শেয়ার বিক্রি করব বা বিলি করব তাকে অধিহারের টাকা দিয়ে গুণ করে। যেমন 10 টাকা শেয়ার যদি 12 টাকা বিক্রি করি, কয় টাকা অধিহার? 2 টাকা অধিহার। তাহলে 2 গুণ ওই শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে অধিহারে পড়বে। আমি আবারও বলি, মনে করি আমরা 1000 শেয়ার বিলি করব, তাহলে 1000 গুণ 10 টাকা শেয়ারের মূল্য 12 টাকা দরে বিক্রি করব। 10 টাকা শেয়ারের মূল্য 12 টাকা দরে বিক্রি করব 1000 শেয়ার মনে করি। তাহলে এই ক্ষেত্রে আমার 12 দিয়ে গুণ করে 10,000কে যে টাকাটা হবে সেটা প্রথমে লিখব। 10 দিয়ে গুণ করে 1000 শেয়ারকে যে টাকাটা হবে 10,000 সেটা আমরা এই শেয়ার মূলধনে লিখব। আসল টাকা মূলধনে পড়বে কিন্তু মনে রাখতে হবে। আর অধিহার কয় টাকা? 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করলে 2 টাকা অধিহার, তাহলে 2 দিয়ে 1000কে গুণ করলে 2000 টাকা শেয়ার অধিহারে লিখব। অনেক সময় সহজে লেখা যায়, সেটি হচ্ছে এই আবেদনের টাকা থেকে মূলধনের টাকাটা বাদ দিয়েও এটা লেখা যেতে পারে। এবং ব্যাখ্যা লিখব, ড্যাশ টাকা দরে এত শেয়ারের টাকা শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করা হলো এবং অধিহার হিসেবে স্থানান্তর করা হলো, এবং এবং অতিরিক্ত আবেদন এখানে যেহেতু পায় নাই সেজন্য আমরা ব্যাখ্যা লিখব শেয়ার মূলধন এবং অধিহার হিসেবে স্থানান্তর করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমন যদি হয় অঙ্কের মধ্যে শেয়ার অধিহার আছে সাথে বেশি আছে শেয়ার, আবারও বলি, এমন যদি হয় যে আমরা অধিহার পেয়েছি, শেয়ার অধিহার আছে অঙ্কের মধ্যে, আবার অতিরিক্ত আবেদনও আছে জমা পড়েছে, তো এইটাও খুব গুরুত্বপূর্ণ একটি জাবেদা, আমরা ভালো করে লক্ষ্য করি। তো এই ক্ষেত্রে আমরা 2 নম্বর জাবেদাটা কি করব? শেয়ার আবেদন হিসাব ডেবিট, এটাকে আমরা 1 নম্বর জাবেদা থেকে লিখবো দেখে দেখে। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি আবারও বলি, অধিহারও যদি থাকে আবার অতিরিক্ত আবেদনের অর্থ যদি থাকে তাহলে 3টা ক্রেডিট হবে, 1টা ডেবিট হবে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ইস্যুকৃত শেয়ারের টাকা আমরা যে পরিমাণ শেয়ার বিলি করবো সেই বিলিকৃত শেয়ারের টাকা লিখবো শেয়ার মূলধন হিসাবে আসল মূল্য দিয়ে গুণ করে, শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে, বারবার কিন্তু বিষয়টা বলছি আমি। শেয়ার অধিহারে লিখবো আমরা যতটি শেয়ার বিলি করবো তাকে শেয়ার অধিহারের টাকা দিয়ে গুণ করে। আর এখানে আমরা শেয়ার মূলধনে একটি টাকা লিখলাম, অধিহার হিসেবে একটি টাকা লিখলাম। এখন যদি আমি শর্টকাট বের করতে চাই তাহলে কিন্তু এই টাকার সাথে এই 2টো টাকা বিয়োগ করে অটোমেটিক এই টাকাটা পাওয়া যাবে, তাই না? সেজন্য এখানে আমরা এই বাম দিকের টাকার সাথে এই ক্রেডিটের 2টা বাদ দিলে এই তৃতীয় টাকাটি পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে পরিমাণ শেয়ার ফেরত দিব সেই ফেরতের টাকা ব্যাংক হিসাবে বলবে। আমি আবারও বলি, অঙ্কের মধ্যে যদি অধিহার থাকে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয় তাহলে আমাদের জাবেদা হচ্ছে 1টা ডেবিট 3টা ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, অধিহার ক্রেডিট এবং ব্যাংক ক্রেডিট, 3টা ক্রেডিট। বিষয়টি মনে রাখবো, কেননা এই জাবেদাটি কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে আছে। তো এবার আমরা শেয়ার অবহার, শেয়ার অবহারটা কি? শেয়ার অবহার হচ্ছে আমি যদি 10 টাকা শেয়ার 9 টাকায় বিক্রি করি, কয় টাকা কমে বিক্রি করলাম? 1 টাকা, তাহলে এই 1 টাকা হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার একটি মূলধন জাতীয় ক্ষতি, যার কারণে শেয়ার অবহারটি আমাদের অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসেবে আমাদের এই বিবেচিত অঙ্কের ক্ষেত্রে, সেজন্য একটি সম্পদ, অলিক সম্পদ বলে গণ্য এই শেয়ার অবহার। তো শেয়ার অবহার থাক আর অধিহারি থাক, প্রথম জাবেদাটা কিন্তু হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেখানে অধিহার থাক, অবহার থাক আর সাধারণ অঙ্ক, বিষয়টি কিন্তু বারবার বলছি। এবার অবহার যদি থাকে তাহলে 2 নম্বর জাবেদায়, মানে আমরা সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে 2টা জাবেদা করতে হয়, তাই না? তো প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। সেটা অধিহার থাকলেও হবে, অবহার থাকলেও হবে, সাধারণ অঙ্কেও হবে, অর্থাৎ সমহারে বিক্রি করলেও হবে। কিন্তু দ্বিতীয় জাবেদাটা আমাদের কখনো অধিহার থাকবে, কখনো অবহার থাকবে, তাই না? তো এবার অবহার যদি থাকে তাহলে দ্বিতীয় জাবেদাটি কি হবে সেটা লক্ষ্য করি। প্রথমে আমরা লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাবে টাকা কোথায় পাবো? আমরা শেয়ার আবেদন হিসাবে লিখবো 1 নম্বর জাবেদায় আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম,
এক নম্বর জাবেদায় প্রথম জাবেদায় যে শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম, তাহলে ওই এক নম্বর জাবেদায় শেয়ার আবেদন হিসাব ক্রেডিটে কত টাকা লিখছি সেটা কিন্তু শেয়ার আবেদনে লিখতে হবে। শেয়ার আবেদন হিসাবে কত টাকা লিখেছি। এবার শেয়ার অবহারে লিখবো আমি যতটি শেয়ার ইস্যু করব বা বিক্রি করব বা বিলি করব সে বিলিকৃত শেয়ারের সংখ্যা দিয়ে অবহারে টাকা দিয়ে গুণ করে। যেমন আমরা যদি 1000 শেয়ার ইস্যু করি বা বিলি করি তাহলে 1000 শেয়ারকে 1 টাকা দিয়ে গুণ করে, যদি 1 টাকা অবহার হয় 1 দিয়ে গুণ করে 1000 টাকা অবহার হবে। এবার মূলধনে লিখবো আমরা যতটি শেয়ার বিক্রি করছি বা বিলি করছি তাকে আসল মূল্য দিয়ে গুণ করে। এখানে কিন্তু শিক্ষার্থীদের কনফিউশন হয়, টাকা কিভাবে লিখবো। আমরা জানি শেয়ার অবহার সহ জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। টাকা কোথায় কি লিখবো? মনে করি 10 টাকা শেয়ারের মূল্য, 9 টাকা বিক্রি করছি, 9 টাকায় বিক্রি করছি 10 টাকার শেয়ার, তাহলে 1 টাকা অবহার। তাহলে এখানে আমরা শেয়ার মূলধনে লিখবো 10 টাকা দিয়ে হিসাব করে, আর 1 টাকা দিয়ে হিসাব করে লিখবো শেয়ার অবহারে, আর 9 টাকা করে হিসাব করে যে টাকাটা হবে সেটা লিখবো শেয়ার এই আবেদন হিসাবে। বিষয়টি মনে রাখবো। আমি আবারও বলি, মনে করি 10 টাকা শেয়ার 9 টাকায় বিক্রি করছি, 1 টাকা কমে, তাহলে এখানে 10 টাকা দিয়ে শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটা লিখবো শেয়ার মূলধন হিসাবে। কয় টাকা কমে বিক্রি করছি? 1 টাকা, তাহলে 1 দিয়ে শেয়ারের সংখ্যাকে গুণ করে যে টাকাটা হবে সেটা লিখবো শেয়ার অবহার হিসাবে। এবং ওই যে 1 টাকা কমে বিক্রি করছি 9 টাকা দরে, তাহলে 9 দিয়ে গুণ করে যে টাকাটা হবে শেয়ারের সংখ্যাকে সেটা লিখবো আমরা আবেদন হিসাবে। অথবা আবেদন হিসাবে আমরা প্রথম জাবেদায় যেটি পেয়েছি সেটা লিখলেও হবে। এবং ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ অবহার সহ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় দেখা যায় শেয়ার অবহারের সাথে অতিরিক্ত আবেদনপত্র থাকে, শেয়ার অবহারের সাথে অতিরিক্ত আবেদনপত্র থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম জাবেদাটা আগেই বলেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। প্রথম জাবেদাটায় অবহার বা অধিহার কিছুই হবে না। কিন্তু দ্বিতীয় জাবেদাটা যখন করব তখন কিন্তু আমাদের এই অবহার আসবে। তখন কি করব? তখন আমরা করব শেয়ার আবেদন হিসাব ডেবিট, প্রথম জাবেদা দেখে এই টাকাটা লিখবো, প্রথম জাবেদা দেখে আবেদনের টাকা লিখবো, কিন্তু বারবার বলছি। তারপরে শেয়ার অবহার হিসাব ডেবিট, অবহার হিসাবে লিখবো যতটি শেয়ার বিলি করব তাকে অবহারের টাকা দিয়ে গুণ করে। অবহার 2 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে, 50 পয়সা হতে পারে, সেই 50 পয়সা বা 1 টাকা দিয়ে শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে অবহারে টাকা লিখবো। কেন? অবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। কি সম্পদ? অলিক সম্পদ। শেয়ার অবহার একটি অলিক সম্পদ। এবার আমরা শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট লিখবো। শেয়ার মূলধন হিসাবে ক্রেডিটে কত টাকা লিখবো? শেয়ার মূলধন হিসাবে ক্রেডিটে লিখবো যতটি শেয়ার বিলি করব তাকে শেয়ারের আসল মূল্য দিয়ে গুণ করে। যতটি শেয়ার বিলি করব তাকে শেয়ারের আসল মূল্য, মূল টাকা, ফেস ভ্যালু, শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা যদি হয় তো 10 দিয়ে গুণ করে শেয়ার মূলধন হিসাবে লিখবো, শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে। আর এখন আমরা এই ব্যাংক হিসাবে লিখবো কিভাবে? ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো ফেরত দেওয়ার জন্য। এই যে বলেছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, তো ফেরত দেওয়ার জন্য সবসময় ব্যাংক ক্রেডিট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো কত টাকা। এখন তো আমাদের এই 2টা টাকা যোগ করে এটা বিয়োগ করলে অটোমেটিক্যালি বের হয়ে যায়। কিন্তু শর্টকাট নিয়ম হচ্ছে ডেবিটের 2টা যোগ করে ক্রেডিটেরটা এই টাকাটা বিয়োগ করে অটোমেটিক এই টাকাটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এই 2টা যোগ করে এটা বিয়োগ করে এই টাকাটা আমরা পেয়ে যাব সহজেই। এবার আমরা ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ অবহার সহ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তো এবার আমরা একটি উদাহরণ দেখব, একটি অঙ্ক সৃজনশীল কিভাবে করতে হয়। আমি সৃজনশীল উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো বিষয়টা। যদিও ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে আমি খুব শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। আজকে আমি মূলত নিয়মটি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু নিয়মের সাথে অঙ্কটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। লক্ষ্য করি, এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা দরে 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। এটা একটা উদ্দীপক, তাই না? তো এখানে একটা শেয়ারের মূল্য 10 টাকা, 2 লক্ষ শেয়ারের মূল্য কত? 2 লক্ষকে 10 দিয়ে গুণ করে হবে 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। মানে কোম্পানি রেজিস্ট্রেশন করার সময় এই 20 লক্ষ টাকা নিয়ে অনুমোদন নিয়েছে। যার একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা হয় তাহলে মোট শেয়ারের সংখ্যা হচ্ছে আমাদের 2 লক্ষ শেয়ার অনুমোদিত হিসেবে গণ্য। এবার কোম্পানি কি করছে? কোম্পানি 1 লক্ষ শেয়ার অভিহিত মূল্যে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। অর্থাৎ কোম্পানি
এই 2 লক্ষ শেয়ারের মধ্যে 1 লক্ষ শেয়ার বিক্রি করবে, তা আবার আসল দামে 10 টাকা শেয়ার 10 টাকা মূল্যেই বিক্রি করবে, সেজন্য বলছে অভিহিত মূল্যে। অভিহিত মূল্য মানে কি? আসল মূল্যেই বিক্রি করবে। এবার কোম্পানি 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেল এবং ইস্যুকৃত শেয়ারগুলি আবন্টিত হলো। অর্থাৎ একটি সহজ একটি অঙ্ক, যেখানে কিন্তু অতিরিক্ত শেয়ার পায় নাই। 1 লক্ষ শেয়ার ইস্যু করেছে, 1 লক্ষ শেয়ারই পাইছে এবং সবগুলো জনগণের নিকট বিক্রি করেছে। এরকম একটি অঙ্কের আমাদের সমাধানের ক্ষেত্রে উদ্দীপকের আলোকে প্রশ্নে বলেছে ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত। তো ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ হবে, এই যে জনগণের উদ্দেশ্যে ইস্যু করছে না, এই ইস্যুকৃত শেয়ার এর সংখ্যাকে যদি 10 দিয়ে, অর্থাৎ এই 1 লক্ষ শেয়ারকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে ইস্যু মূল্য হবে। তো আমরা ক নাম্বারের চেষ্টা করি। এই যে ক নাম্বার অঙ্কটি করার জন্য আমি এখানে উদ্দীপকটা নিয়ে এসেছি। তো উদ্দীপকটা নিয়ে এসেছি সমাধান ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ। সূত্রটি হচ্ছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ইনটু শেয়ার প্রতি পূর্ণ মূল্য। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ইনটু শেয়ার প্রতি পূর্ণ মূল্য মানে আসল দাম। তো এই ক্ষেত্রে আমরা উদ্দীপকটা নিয়ে আসি। আমরা এই ছকটা অঙ্কন করতে পারি এইভাবে, আবার 2টা ঘরও অঙ্কন করা যায়, আবার ছক না কেটেও করা যায়। তবে হিসাব বিজ্ঞান মানেই তো ছক, সেজন্য ছক করে করাই উত্তম। আমি একজন হিসাব বিজ্ঞানের রাইটার প্লাস বরিশাল শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক, সেই হিসাবে তোমাদেরকে অনুরোধ করবো হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক ছক ব্যবহার করে করবে। তো লক্ষ্য করি আমরা এই ছকে যদি আমরা ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করি, আমরা উদ্দীপকটা এখানে নিয়ে আসি, ফাঁকা জায়গাটায় নিয়ে আসি। তো এই যে আমি উদ্দীপকটা এখানে নিয়ে আসলাম। তো এখানে বলছে এই 1 লক্ষ শেয়ার ইস্যু করেছে, তাহলে 1 লক্ষ শেয়ার ইনটু এই 10 টাকা, এই যে 1 লক্ষ শেয়ার ইনটু 10 টাকা সমান 10 লক্ষ টাকা। তাহলে এখানে ইস্যুকৃত মূলধন হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। কিভাবে পেলাম? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, এই যে কোম্পানি 1 লক্ষ শেয়ার ইস্যু করেছিল আর একটা শেয়ারের মূল্য 10 টাকা, সেজন্য এই 1 লক্ষ শেয়ারকে 10 দিয়ে গুণ করে ইস্যুকৃত মূল্য। আমাদের এই অঙ্কে যদি বলতো অনুমোদিত মূলধন কত, তাহলে কি করতাম? এই 10 দিয়ে 2 লক্ষকে গুণ করতাম, তাই না? যদিও আমি পরের অঙ্কে দেখাবো এই ধরনের সমস্যা। এবার আসি আমরা এই জাবেদা করব। আমরা খ নাম্বারে বলেছিল জাবেদা করতে, তো জাবেদা ছক অঙ্কন করব। আমরা দেখলাম উদ্দীপকের খ নাম্বারে বলেছিল প্রয়োজনীয় শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা করতে। তো জাবেদা ছক আমরা পারি না এরকম কেউ নাই, হয়তো তোমাদের মধ্যে সবাই জাবেদা ছক অঙ্কন করতে পারি। আমি জাবেদা ছক অঙ্কন করেছি। এখানে আমাদের প্রথম জাবেদাটা কিছুক্ষণ আগে বলেছি, মনে আছে? মনে আছে হয়তো অনেকের। প্রথম জাবেদাটা হবে শেয়ার আবেদনের অর্থ শেয়ার ব্যাংকে জমা হবে। তো প্রথম জাবেদাটা হবে আমাদের ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি বারবার বলেছি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই জাবেদাটি প্রথমেই হয় অধিকাংশ অঙ্কে, সেজন্য আমরা ভালোভাবে মনে রাখবো। কেন ব্যাংক হিসাব ডেবিট হলো? শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে, তো ব্যাংকে জমা বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন এই ক্ষেত্রে আমরা টাকা কিভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি। এই যে আমি লাল কালি দিয়ে রেখেছি, কোম্পানি 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেল, অর্থাৎ জাবেদায় যখন টাকা লিখবো তখন কিন্তু অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন ওইগুলো আমরা লিখবো না। আমরা লিখবো যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে। তাহলে আমাদের এইখানে এই যে বলা আছে কোম্পানি 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেল, তাহলে এই 1 লক্ষ শেয়ারকে 10 টাকা দিয়ে গুণ করে 10 লক্ষ টাকা হয়, সেটা নিয়ে আমরা জাবেদা করবো। শেয়ার ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এখানে লিখবো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কিভাবে পেলাম? এই 10 টাকা করে যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। অনুমোদিত শেয়ার নিয়ে জাবেদা হবে না, ইস্যুকৃত শেয়ার নিয়ে জাবেদা হবে না। প্রথম জাবেদাটা যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব, সেটি হবে যতটি শেয়ার আবেদনপত্র পেলাম তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে। মনে থাকবে আশা করি। সেজন্য আমরা এই যে 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, এটা দিয়ে 10 দিয়ে গুণ করে 10 লক্ষ টাকা হয়েছে। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 10 টাকা ধরে 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেয়ার ইস্যুর মাত্র 2টা জাবেদা করতে হয় ম্যাক্সিমাম অঙ্কে, কোনো কোনো ক্ষেত্রে আবার 2টার বেশিও করা লাগে, সেজন্য আমরা ব্যাখ্যা সহ জাবেদা করব। ব্যাখ্যা কিভাবে লিখতে হয় আমি আমার ক্লাসে দেখাবো এবং বই দেখে তোমরা শিখবে, আশা করি পারবে। তো এবার আমরা 2 নাম্বার জাবেদাটা করার জন্য আমি আলাদা ছক অঙ্কন করেছি। তোমরা কিন্তু এই 2 নাম্বার জাবেদা করার জন্য আলাদা ছক অঙ্কন করবে না, এক ছকেই 2টা জাবেদা করবে, একটা ছকের মধ্যে 2টা জাবেদা করবে। কিন্তু আমি একটু বড় করে উপস্থাপনের জন্য, বোঝানোর জন্য আমি এই স্লাইডে এসে আবার আরেকটা জাবেদা করেছি। এখন দ্বিতীয় জাবেদাটি হচ্ছে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। আমি আবারও বলি, দ্বিতীয় জাবেদাটি হচ্ছে শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তো এই অঙ্কে আমার উদ্দীপকটা এখানে আবার নিয়ে এসেছি আমি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কিন্তু অতিরিক্ত আবেদনপত্র পাওয়া যায়নি, কেননা আমি এই যে 1 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, 1 লক্ষ আবেদনপত্র পেয়েছি। তাই এখানে কিন্তু বেশি শেয়ার আমি পাই নাই, অতিরিক্ত আবেদনপত্র পাই নাই। তাহলে আমরা
এই 1 লক্ষ শেয়ারই আমাদের নিয়ে এই জাবেদাটি হবে। তো দ্বিতীয় জাবেদাটি মনে আছে, কিছুক্ষণ আগে জাবেদার নিয়মে আমি বলেছিলাম, দ্বিতীয় জাবেদাটি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে যেহেতু অতিরিক্ত নাই, অধিহার নাই, অবহার নাই, কিছুই নাই, সেই জন্য শুধুমাত্র হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব কেন ডেবিট হবে? শেয়ার আবেদনকে বাতিল করতে হবে আমাদের। শেয়ার আবেদনে যে টাকাটা আছে সেই টাকাটা যদি মূলধনে স্থানান্তর করি তাহলে তো শেয়ার আবেদন থাকবে না। তাই শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছিলাম, এখন যদি শেয়ার আবেদন ডেবিট করি, ওই যে প্রথম জাবেদা আমি যখন করলাম তখন কি করেছিলাম? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আছে যেহেতু, এখন যদি আমি শেয়ার আবেদন হিসাব করি, ডেবিট করি, তাহলে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হবে। থেকে যাবে কোনটা? শেয়ার মূলধন হিসাব থেকে যাবে। অর্থাৎ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের জন্য শেয়ার মূলধন বৃদ্ধি পাবে। শেয়ার মূলধন কি হবে? বৃদ্ধি পাবে। শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট। আর শেয়ার আবেদন ডেবিট হবে, কারণ শেয়ার আবেদন হিসাবটা থাকবে না, বাতিল করতে হবে। তাই আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট করলে শেয়ার আবেদন বাতিল হয়ে যাবে। সেজন্য আমরা জাবেদা করব শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা টাকা লিখবো, এখানে যেহেতু অতিরিক্ত নাই, কোনো কিছু নাই, সেজন্য আমরা এই যে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছিলাম সেটাই আবন্টিত করেছি, বন্টন করেছি। যতটি শেয়ার বন্টন করব, বন্টনের টাকা দিয়ে মূল টাকা 10 টাকা দিয়ে গুণ করে আমাদের এখানে লিখবো 10 লক্ষ টাকা। এখানে যেহেতু আমাদের অতিরিক্ত নাই, অবহার নাই, অধিহার নাই, সেজন্য প্রথম জাবেদার সাথে টাকার মিল আছে। ব্যাখ্যা লিখবো, শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমাদের এই পরবর্তীতে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছিল, গ নম্বরে বলেছিল ব্যাংক হিসাব প্রস্তুত করতে। তো ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আমরা টি ছকে অঙ্কন করি ছক। তো এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এসেছি। তো উদ্দীপকে লক্ষ্য করলে দেখতে পাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার উদ্দীপকে ফিরে এসেছি। লক্ষ্য করি উদ্দীপকে আমরা ক করেছি, খ জাবেদা করেছি, তাই না? গ নম্বরে বলেছে ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তাই না? তো ওকে আমরা গ নম্বরে প্রথমে ব্যাংক হিসাব প্রস্তুত করব। তো ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আমরা এই যে জাবেদাটা এখানে নিয়ে এসেছি। তো এখানে আমরা এই যে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করেছি, টি ছক ব্যবহার করে করি, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের দুইটা জাবেদা করেছি। প্রথম জাবেদাটি ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমি এখানে নিয়ে এসে রেখেছি। এবং দ্বিতীয় জাবেদাটি ছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমার এই দুইটা জাবেদার মধ্যে ব্যাংক সংক্রান্ত জাবেদা একটি, প্রথমটি এই অঙ্কের ক্ষেত্রে। সেজন্য আমরা এই ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই জাবেদা দেখে এই ব্যাংক হিসাবে টাকা লিখবো। তো লক্ষ্য করি ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা। তো এখান থেকে যদি আমরা খতিয়ান করি তাহলে ব্যাংক হিসাবে ডেবিটে টাকা পড়বে এই 10 লক্ষ টাকা। নাম লিখবো শেয়ার আবেদন হিসাব। আমি আবারও বলি, এই জাবেদা দেখে আমরা ব্যাংক হিসাবটা প্রস্তুত করব, প্রথম জাবেদাটি দেখে। তো প্রথম জাবেদাটা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমি এখানে নিয়ে এসে রেখেছি। তো এখানে আমরা ব্যাংকের ডেবিট দিকে টাকা লিখেছি এই 10 লক্ষ টাকা। আর নাম লিখবো বিপরীত শেয়ার আবেদন হিসাব। বিপরীত নামটা লিখতে হয়, টিছকে আমরা জানি, খতিয়ান করার সময় আমরা বিপরীত নামটা লিখবো বিবরণীর ঘরে। আর টাকার ঘরে ব্যাংক হিসাব প্রস্তুত করার সময় ব্যাংক হিসাবে যেদিকে টাকা ডেবিট দিকে সেদিকে টাকা লিখবো। এবার এখানে এই দুইটা জাবেদার মধ্যে একটা ব্যাংক হিসাব ছিল, সেই টাকাটা আমরা এখানে লিখেছি। আর ব্যাংক হিসাব নাই, তাহলে আমরা এবার জের করব কিভাবে? দুই দিকে দাগ দিব, দাগ দেওয়া শেষে বাম দিক বড়, ডান দিকে কোনো টাকা নাই, তাহলে যে দিক বেশি সেই টাকাটা এই 10 লক্ষ টাকায় নিচে লিখবো, এই 10 লক্ষ টাকা নিচে লিখবো। পরে কি করবো? এই টাকাটা আবার ওইদিকে নিয়ে যাব, এই টাকাটা আবার ওইদিকে নিয়ে যাব ব্যালেন্স করার জন্য। তারপরে দুই দিকে ডাবল দাগ দিব। ডাবল দাগ দেওয়ার পরে আমরা কি করবো? এখানে তো ফাঁকা, তাই না? তাহলে এই 10 লক্ষ টাকা উপরে লিখবো, এই 10 লক্ষ টাকা আমি উপরে লিখলাম। পাশে লিখবো ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারিড ডাউন, নিচে নেওয়া হলো। সেজন্য আমরা এই 10 লক্ষ টাকা আবার নিচে নিব। এখানে নাম লিখবো ব্যালেন্স বিডি। বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনা হলো। বিষয়গুলি কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, তাই আমরা মনে রাখার চেষ্টা করব। এইভাবে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব টিছক যদি ব্যবহার করি। আর যদি চলমান যে ছক ব্যবহার করি, আমি পরবর্তীতে অঙ্ক যখন করাবো আরো বুঝিয়ে দিব। আজকে আমি এটা টিছক ব্যবহার করে করেছি। তো এবার গ নম্বরে আরো একটি আমাদের অঙ্কের বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তো এই যে আর্থিক অবস্থার বিবরণী ছক আমি অঙ্কন করেছি। আর্থিক অবস্থার বিবরণী ছক আমরা জানি, বিবরণ টাকার ঘর 2টা টানলেও হয়, 3টা টানলেও হয়।
তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের 2টা টাকার ঘর প্রয়োজন হবে, সেজন্য পরিমাণ টাকা বলে 2টা টাকার ঘর টানবো, অথবা লিখবো বিস্তারিত টাকা পরিমাণ টাকা, সমস্যা নেই, লেখা যাবে। তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ ও দায়ের বিবরণী, তাই না? তো এই বিশেষ করে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের কিছু ফর্মালিটি আছে। প্রথমে লিখবো আমরা সম্পদ সমূহ এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ, 2টা অংশ। সম্পদ সমূহ উপরে লিখবো এবং নিচে লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ। সম্পদ সমূহের মধ্যে এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ নাই। আছে কি? ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 10 লক্ষ টাকা, যেটি ব্যাংক হিসাব প্রস্তুত করে আমরা পেয়েছি। সেজন্য এখানে লিখবো ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত বলে আমরা এই 10 লক্ষ টাকা শেষের ঘরে লিখবো। আমি আবারও বলি, কিছুক্ষণ আগে যে ব্যাংক হিসাবটা আমি প্রস্তুত করেছি সেখানে কিন্তু আমি 10 লক্ষ টাকা ব্যাংক জমার উদ্বৃত্ত পেয়েছি, সেই টাকাটা আমার চলতি সম্পদ। সেজন্য আমরা চলতি সম্পদ বলে ব্যাংক জমা বলে আমরা এই শেষের ঘরে লিখে একটা দাগ দিয়ে এই টাকাটা নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব। আমি আবারও বলি, চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমা লিখবো। তোমরা ব্যাংক জমাটা চলতি সম্পদের নিচেও লিখতে পারো, কিন্তু আমি নিচে লিখি নাই, কারণ আমার জায়গা এই অল্প জায়গার মধ্যে আমি সম্পদ দায় সব লিখবো, যার কারণে আমি জায়গা সেভ করার জন্য ব্যাংক জমাটা পাশে লিখেছি। তোমরা চলতি সম্পদের নিচেও লিখতে পারো, সমস্যা নেই অঙ্ক করার সময়। এবার আমরা ব্যাংক জমা লিখলাম 10 লক্ষ টাকা, এই টাকাটা নিচে একটা দাগ দিয়ে এই টাকাটা নিচে নামাবো, নামানোর পরে ডাবল দাগ দিব। এবার আমার এই সম্পদ পাশ শেষ, পাশে লিখবো মোট সম্পদ। তো মোট সম্পদ আমি এখানে লাল কালি দিয়ে রেখেছি, তোমাদের লাল কালি দিয়ে রাখার প্রয়োজন নাই, তোমরা কালো কালি দিয়ে লিখবে। আমি সহজে বোঝানোর জন্য লাল কালি দিয়েছি। লাল কালি অবশ্যই পরীক্ষার হলে তোমরা ব্যবহার করবে না, কারণ লাল কালি ব্যবহার করে শিক্ষক, তোমরা শিক্ষার্থী না। আমরা বোঝানোর জন্য আমি এখানে লাল কালি ব্যবহার করেছি। তো এবার আমরা কি করবো, সম্পদ পাশ আমাদের শেষ। একটা মাত্র সম্পদ ছিল এই অঙ্কে, নাম হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা লিখেছি চলতি সম্পদের মধ্যে। সম্পদ পাশ আমার শেষ। এবার আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ লিখবো। তো প্রথমে শেয়ার হোল্ডারদের সত্ত্ব লেখার জন্য আমাদের একটু উদ্দীপকটা প্রয়োজন হবে। আচ্ছা, আমরা উদ্দীপকটা পিছন থেকে নিয়ে আসি। তো এই যে উদ্দীপকটা আমি এখানে নিয়ে আসি, আচ্ছা, তাই না? এখানে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন, তারপরে ইস্যুকৃত মূলধন, তারপরে আমরা এই বিলিখিত আদায়কৃত মূলধন, তাই না? এভাবে লিখবো। তো আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, তাই না? তো আর্থিক অবস্থার বিবরণী করার সময় যে উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রেখেছি, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের জায়গা বেশি লাগবে, সেজন্য আমি এই উদ্দীপকটা সবার উপরে লিখেছি। একটু এখানে তোমাদের দেখতে প্রবলেম হবে, তারপরেও কিছু করার নাই, কেননা আমাদের এখানে বিশেষ করে এই যে ছক অঙ্কন করেছি, ছকের কিছু অংশ ঢাকাও পড়ে গেছে, কিন্তু উপায় নাই, কেননা আমাদের এটা দেখে না লিখলে আমরা বুঝতে প্রবলেম হবে, সেজন্য আমি উদ্দীপকটা এই উপরে নিয়ে এসে রেখেছি। তো লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের আর্থিক অবস্থার বিবরণী ফরম্যাট করতে হবে। সেক্ষেত্রে সম্পদ সমূহ এবং দায় সমূহ ও মালিকানা সত্ত্ব সমূহ আলাদা লিখতে হবে, তাই না?
তো প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ এবং এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ। সম্পদ সমূহ উপরে লিখবো, শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ নিচে লিখবো। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ এবং সম্পদ সমূহ লেখার সময় প্রথমে লিখবো আমরা স্থায়ী সম্পদ, কিন্তু এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই, সেজন্য স্থায়ী সম্পদ আমি লিখি নাই। চলতি সম্পদ আছে একটা, ওই যে কিছুক্ষণ আগে ব্যাংক জমার উদ্বৃত্ত প্রস্তুত করেছি, তো সেখান থেকে যদি চলতি সম্পদ আমরা লিখি তাহলে ব্যাংক জমা বলে শেষের ঘরে লিখবো 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা যে ব্যাংক জমার উদ্বৃত্ত পেলাম ওটাই চলতি সম্পদ। তারপরে এখানে একটা দাগ দিব, দাগ দেওয়ার শেষে এই 10 লক্ষ টাকা নিচে লিখবো, লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব এবং এই 10 লক্ষ টাকার পাশে লিখবো মোট সম্পদ। অর্থাৎ চলতি সম্পদ বলে ব্যাংক জমাটা নিচে লিখলেও হবে, আমি এক পেজে সব করাচ্ছি তার জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি, এবং এই সম্পদের পাশে লিখবো মোট সম্পদ। এখন এই মোট সম্পদ আমি লাল কালি দিয়ে রেখেছি, তোমরা লাল কালি দিয়ে লিখবে না, তোমরা কালো কালি দিয়ে লিখবে, আমি বোঝানোর জন্য লাল কালি দিয়ে রেখেছি। তারপরে কি করবো আমরা এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ লিখবো। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ লেখার জন্য আমাদের কিন্তু এই উদ্দীপকটার প্রয়োজন হবে, উদ্দীপকের প্রয়োজন হবে, সেজন্য উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রেখেছি। লক্ষ্য করি প্রথমে কি বলছে, প্রতিটি 10 টাকা দরে 2 লক্ষ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে লিখবো অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা দরে 2 লক্ষ শেয়ার। এই যে প্রতিটি 10 টাকা দরে 2 লক্ষ শেয়ার, এই যে অনুমোদিত মূলধন কিন্তু জাবেদার মধ্যে আসেনি, কিন্তু উদ্বৃত্ত পত্র নির্ণয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় কিন্তু আসতেছে। তাহলে আমরা এখানে লিখবো অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা দরে এই 2 লক্ষ শেয়ার, এবং এই 2 দিয়ে 2 লক্ষকে 10 দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটা আমরা এখানে লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব, কেননা এই প্রথম ঘরে লিখবো অনুমোদিত মূলধনের পরিমাণ এবং ডাবল দাগ হবে এখানে, এখানে এই পর্যন্তই শেষ, কারণ অনুমোদিত মূলধন আমাদের যোগ করার প্রয়োজন হয় না, সেজন্য ডাবল দাগ দিয়ে দিব। তারপরে লিখবো ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন এখানে কি বলেছিল, কোম্পানি ইস্যু করেছে 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার বিক্রি করেছে, সেজন্য আমরা এখানে লিখবো এই যে 1 লক্ষ শেয়ার 10 টাকা করে, 1 লক্ষ শেয়ার 10 টাকা করে, এটা নিচেও ডাবল দাগ দিব। আমি আবারও বলি, অনুমোদিত মূলধন ওই প্রথমে অনুমোদিত মূলধন যেটি দেয়া আছে সেটি লিখবো, এই যে 10 টাকা ধরে 2 লক্ষ, 10 টাকা ধরে 2 লক্ষ শেয়ার, এটা গুণ করে প্রথম ঘরে লিখে ডাবল দাগ। আবার ইস্যুকৃত লিখবো, ইস্যুকৃত মূলধন এই যে দেয়া আছে, ইস্যু করলো 1 লক্ষ শেয়ার, তাহলে 1 লক্ষ শেয়ার ইনটু 10 টাকা, এই যে এই 10 লক্ষ টাকা হয়েছে, এবং এটা নিচেও ডাবল দাগ দিব, কেননা অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধন এই দুটো আমাদের অঙ্কের মধ্যে যোগ বিয়োগ করার প্রয়োজন হয় না, নিয়ম অনুযায়ী 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী লিখতে হয়, সেজন্য আমরা লিখবো। তারপরে লিখবো বিলিকৃত ও আদায়কৃত। আমরা এখানে বিলি করেছিলাম এই যে 1 লক্ষ শেয়ার, এবং 1 লক্ষ শেয়ারের টাকা আমাদের আদায় হয়েছে, সেজন্য আমরা লিখবো এখানে 1 লক্ষ শেয়ার ইনটু 10 টাকা, 1 লক্ষ শেয়ার ইনটু 10 টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকা হবে। এই যে আদায়কৃত কথাটা যেখানে লিখবো, আমি আবার বলি আদায়কৃত কথাটা যেখানে লিখবো সেখানে কিন্তু আমাদের এই সেই টাকাটা শেষের ঘরে হবে, নিচে একটা দাগ দিব, আর কিছু যেহেতু নাই এই টাকাটা এখানে লিখবো, লিখে ডাবল দাগ দিয়ে দিব। তারপর আমরা এখানে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় সমূহ, এবং এই যে মোট সম্পদ এর নিচের এই দুটো মিলে যাবে। তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর উভয় পাশ সমান হয়, সেজন্য যে সম্পদ পাশ এবং মালিকানা সত্ত্ব দায় পাশ দুটো সমান সমান হয়েছে। তো এইভাবে আমরা এই জাবেদা, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শিক্ষার্থীদের যেটা কমন মিস্টেক হয় আমি একটু বলে থাকি, সেটি হচ্ছে এখানে কত টাকা করে লিখবো, আমরা যে শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করব, শেয়ারের সংখ্যাটা খুঁজে পাই, কিন্তু টাকা সবসময় হবে আসল মূল্য, ফেস ভ্যালু, শেয়ারের আসল মূল্য যেটা, মূল টাকা যেটা শেয়ারের, সেই টাকা দিয়ে আমাদের এই প্রতিটি পাশে গুণ হবে। যেমন এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, অধিহার থাক অবহার থাকা যাই থাক, এই ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, অনুমোদিত এক্ষেত্রে সবসময় আমরা 10 টাকা যদি শেয়ারের মূল্য হয় 10 দিয়ে গুণ করব, 100 টাকা যদি শেয়ারের আসল মূল্য হয় 100 দিয়ে গুণ করে লিখব। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আরো একটি সৃজনশীল অঙ্ক আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি বিশেষ করে পর্ব 2-তে আমি পরবর্তী অঙ্কগুলি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।